মামলা হয়েছে এ পর্যন্ত 1499টি, হাসিনার বিরুদ্ধে হয়েছে 324টি, আর 10,000 মানুষ গ্রেপ্তার। এই মামলাগুলো যেভাবে চলছে তাতে আপনার নিষ্পত্তি কবে হবে বলে আপনার ধারণা? দেখেন, এই আমরা বরাবর গত 15-16 বছর ধরে আমরা খুব একটা কথা বলতাম, কিন্তু সেটা হলো হয়রানিমূলক মামলা, মানুষকে হয়রানি করার জন্য মামলা। তো আমাদের খুব একটা প্রত্যাশা ছিল যে নতুন সরকার, এরা আবার বেশ ফলাও করে বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনিং আমি 7 মাসও বুঝে সারি নেই, 9 মাসও। তো তার মধ্যে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে হয়তো তাহলে কিছু একটা হবে। কিন্তু এই মামলা বলেন, মামলা পরিচালনা বলেন, মামলা সংক্রান্ত প্রশ্ন উঠলে সরকারের যে রিয়েকশন বলেন, এই সবগুলি একই, আগে যেভাবে ছিল সেভাবেই বলা বলি হচ্ছে। আইনমন্ত্রী বলছে জনগণ যদি মামলা করে আমরা তো তাকে ফেরাতে পারবো না। আচ্ছা মতি ভাই, আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমার থানায় যাওয়ার 2-1 বড় অভিজ্ঞতা। আমি তো জেলে গেছি বহুবার। না, এটা জেলে গেছেন, আপনার আসামি হয়ে গেছেন, কখনো মামলা করতে গেছেন? আমি মামলা করি নাই। এই তো, মামলা করতে যান একদিন, আপনার মামলা তারা পুলিশ নেবেই না। একটা মামলা নেওয়ানো যে কত কষ্ট, মানে এসপি ফোন করে দিয়েছে থানায় মামলা নেও, তাও মামলা নেয় নাই। এমন ইতিহাসের কোনো ঘাটতি নাই। তো মামলা করতে গেলেই মামলা নিয়ে নেয়, আইন অনুযায়ী নেওয়ার কথা, কিন্তু নেয়। বলে কি বড়দের বলে কি জিডি করে ছুঁয়ে যান, ওই জিডি জীবনে কিছু হবে না। তো আইনমন্ত্রী যেরকম বা আইন উপদেষ্টা যেভাবে সহজে বলেন জনগণের মামলা করার অধিকার আছে, আর ঠিক আছে হাইপোথেটিক্যালি ধরেন আমি যদি আজকে মনে করি যে দেশের অবস্থা এই খারাপ, এর জন্য আমাদের আইন উপদেষ্টা দায়ী, আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করতে গেলাম, নিবে মামলা? নিবে? আইন উপদেষ্টা ফোন করে দিলেও নিবে না, কোনো থানা মামলা নিবে না। আর উনি তো পাবলিকের মোটামুটি একটা জ্ঞান বিতরণ করতেছেন, শিক্ষক মানুষ, জ্ঞান দেওয়া হয়তো ওনার ধর্ম, উনি যে জ্ঞান দিচ্ছেন যে জনগণ মামলা করতে চাইলে আমি কি করব। বিষয়টা কি এত সহজ? আপনার মনে আছে যেটা এখান পান্নার বিরুদ্ধে একটা মামলা হলো, তারপরে উনি চিল্লাচিল্লি করলেন, উনি ভোকাল মানুষ, কথাবার্তা বলেন, ওনার পক্ষে ওনাকে কথাবার্তা বললেন। 2 দিন পরে ওই বাদী বলে কি যে আমি তো ওনাকে চিনি না। তো তুমি যাকে চেনো না তার বিরুদ্ধে তুমি মামলা করলা কেন? তার নাম, তুমি নামের বানানতে কোনো ভুল হয় নাই, তুমি যাকে চেনোই না তার নামের বানান তুমি কিভাবে লেখলা? উনি বললেন যে বিএনপি এবং জামায়াতের কিছু উকিল আমাকে এই নামটা লিখতে বলছে, এটা করতে বলছে, আমি করছি, আমি সাইন করে দিচ্ছি। তারপরে কি হলো? তারপরে যেটা এখানে পান্নার মামলা উনি প্রত্যাহার করে, নামটা প্রত্যাহার করে নিলেন, বাদী কিন্তু প্রত্যাহার করে নিলেন। তো এর মধ্যে এই ঘটনাগুলো আমরা জানতে পারলাম। আচ্ছা ফাইন, তো যেটা এখান পান্না কথা বলতে পারেন, ওনার পক্ষে কথা বলার লোক আছে, উনি একজন নিজে আইনজীবী, ওনার নাম্বার 80 না 82 নাম্বারে ছিল বোধ হয়। তো ওই মামলা আসামি ছিল প্রায় 180 না 90 জন। ওখানে যে আরো এরকম 20 জন যেটা এখান পান্না ছিলেন না, তার কোনো গ্যারান্টি আছে? তারা কিন্তু এই মামলার চক্কর ঘুরতে থাকবে। আচ্ছা, উনি যে বললেন যে আওয়ামী লীগ এবং বিএনপির এই উকিল নামে বলছে, সেই উকিলদের নাম কেউ জিজ্ঞাসা করছে কারা সে উকিল? তাহলে এই মামলার মূল কালপিটটাকে ওই 2 উকিল অথবা 2 গ্রুপের একাধিক উকিল, এই পুরা ঘটনার পেছনে মূল দায়ীটাকে? 1 নম্বর সে যেটা এখান পান্না এবং তার মতো অনেক নিরীহ লোককে হয়রানি করবে। 2 নম্বর, তারা যে লোকটা যে বাদী, এই লোকটাকে মানুষের কাছে হাস্যকর করবে। 3 নম্বর, সরকারকে বিব্রত করবে। এই মহান দায়িত্ব যে 2 উকিল পালন করছে, তাদের প্রতি কোনো অ্যাকশন হয়েছে? রাষ্ট্র কোনো অ্যাকশন নিছে? রাষ্ট্র কোনো অ্যাকশন নিতে বলেছে? সিম্পল আপনার কথা বলে, যদি রাষ্ট্র একজনের বিরুদ্ধে অ্যাকশন নিতে এরকম ভুয়া মামলার জন্য, তাহলে আপনি বলতে পারতেন যে এই মামলা আর রিপিট হবে না। কিন্তু অ্যাকশন তো নেয় না কেউ। এতগুলি সাংবাদিক, আমি মানি ওই সময় কিছু কিছু সাংবাদিক নানা রকম সুযোগ সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে নিয়েছে, যেগুলিকে আপনি সহজেই অনৈতিক সুযোগ সুবিধা বলতে পারেন, নিয়েছে। মানুষ খুন করছে রে ভাই, শেখ হাসিনা কি সঙ্গে আলাপ করে গুলি অর্ডার দিছে? এই একটা মামলাও আলটিমেটলি টিকবে না। এরা আইন সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে তারাও জানে এই একটা হত্যা মামলাও আলটিমেটলি টিকবে না। না টিকলে কি হবে? ওই লোকগুলি নিরপরাধ প্রমাণিত হবে? তা তো হওয়ার কথা। ওই লোকগুলি তো অপরাধ করছে। ওই সাংবাদিকদের মধ্যে অনেকেই তো অপরাধ করেছেন। এখন সে অপরাধ করছে টাকা চুরির, অথবা অপরাধ করছে তদবির বাণিজ্যের, বুঝছেন? তার বিরুদ্ধে আপনি করছেন হত্যা মামলা। আপনার হত্যা মামলা যখন প্রমাণ না হবে তখন সে বীর বেশে বেরিয়ে আসবে যে আমি নিষ্কলুষ লোক। তাহলে কি হলো? ওনার যেটা প্রকৃত অপরাধ, সেই অপরাধেরও বিচার হলো না, আপনি ওনার নাম হত্যা মামলা করে দিলেন। তাহলে কি হলো? এই লোকগুলো আসলে সরকারকে বিব্রত করার জন্য এবং ওই লোকগুলিকে প্রকারান্তরে হেল্প করার জন্য এই মামলা বাণিজ্যগুলি করতেছে, আর নিজেদেরকে হেল্প করার জন্য অনেক নিরীহ লোকের নাম ঢুকাই দিয়া করছে।
তো এই যে কাজগুলি, এগুলোতে আলটিমেটলি লাভ হয় কার? লাভের দিকে দেখি জাহেদ কি বলেন। জাহেদ, যে আপনি জানেন যে বাদী চেনে না আসামিকে, জি। আসামি চেনে না বাদীকে, এই হচ্ছে মামলা। মানে এটা একেবারেই নতুন না, কিন্তু এই সময়ে এই ঘটনা ঘটবে সেটা হলো খুবই সারপ্রাইজিং। আমরা শেখ হাসিনার সময় দেখতাম এই রকম ঘটনা ওই সময় প্রচুর হয়েছে। ফাইল তো একই একই রকম, একই ঘটনা, একই ধাঁচ, পুরনো বন্দোবস্ত, মানে নতুন বন্দোবস্ত আলাপ করা হচ্ছিল, কিন্তু না, আমরা পুরনো বন্দোবস্তে রয়ে গেলাম। মাসুদ ভাই খুব চমৎকারভাবে সবগুলো দিক কভার করেছেন। এখানে আমি আরো দু একটা জিনিস একটু যোগ করতে চাই। যেমন ধরুন, এটা শুধু সাংবাদিকরা, যে কোনো ক্ষেত্রে, যেমন ধরুন অনেকগুলো শেখ হাসিনার অলিগার্করা আছে, মারাত্মক সব ফিনান্সিয়াল ক্রাইম তাদের আছে, ব্যাংক লুট, টাকা পাচার, কি নেই তাদেরকে আপনি চাইলে সেভাবে বিচার করে ফেলতে পারতেন না? পারতেন। সেগুলো সব গণহারে হত্যা মামলা। এবং শুধু সেটাও না, আমরা খেয়াল করলাম যে সরকার এক ধরনের চেষ্টাও হয়তো করেছে, কারণ আমরা এখন দেখেছি যে প্রাথমিক তদন্ত করে মোটামুটি যোগসাজশ না পাওয়া গেলে, মানে প্রাথমিকভাবে যদি কনভিন্স না হয়, তাহলে গ্রেফতার করতে নিষেধ করা হয়েছে, তাও বেশ কিছুদিন পর। কিন্তু এখনো হচ্ছে। তবে আমি ব্যাপারটাকে যত সিম্পল কোর্টের ক্ষেত্রে হয়েছে, আমার কাছে আবার পরিস্থিতিটা একটু ভিন্ন মনে হয়। আমি একটু ভিন্ন জায়গা থেকে যদি দেখতে চাই, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর থানাগুলোর অবস্থা কি ছিল, পুলিশের অবস্থা কি ছিল, পুলিশের মনোবলের কি অবস্থা ছিল, সেখানে প্রচুর মানুষ গেছে এবং এই মামলাগুলো তারা দিতে চেয়েছে। বেশ কয়েক মাস কি পুলিশের পক্ষে সম্ভব ছিল টু সে নো? আমি এটা নিয়ে এই প্রশ্নটা তুলতে চাই। আমাদের বাস্তবতার গ্রাউন্ডটা একটু দেখতে হবে। সেজন্য প্রথম কিছুদিন 2-3 মাস 4 মাস আমরা ছাড় দিতেও প্রস্তুত আছি, কিন্তু ঘটনা হচ্ছে এটা এর পরও কেন এখনো কন্টিনিউ করছে? কারণ পুলিশ তার সেই কন্ট্রোল টু সাম এক্সটেন্ট ফেরত পেয়েছে, এখন সেনাবাহিনী আছে মাঠে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। এখন কেন এগুলো হবে? কারণটা আমি ধারণা করতে পারি। সেটা হচ্ছে মামলা আসলে বাংলাদেশে শেখ হাসিনার সময়, যে বললাম পুরোনো বন্দোবস্তের সময়ও বিচারের উদ্দেশ্যে ছিল না। আমি একটা উদাহরণ দিই, সেই সময় এগুলো খুব বলতাম। আমি আওয়ামী লীগের লোকজনকে জিজ্ঞেস করেছি, আমাকে একটা ডেটা দেন তো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কয়জনের বিরুদ্ধে প্রাইমারি সাজা হয়েছে, মানে লোয়ার জুডিশিয়ারিতে। আমি ঘেটে দেখেছি এই এন্টায়ার আওয়ামী লীগের সময় আইসিটি মামলার পুরনোটা যখন ছিল, সেটার এক্সিস্টিং মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা, শেখ হাসিনার পতন পর্যন্ত একটা বা দুইটা মামলার ফাইনালি লোয়ার জুডিশিয়ারিতে রায় হয়েছিল। তাহলে মামলাটার উদ্দেশ্য কি ছিল আসলে? উদ্দেশ্য আমি আপনাকে ধরবো এবং প্রায় অনেকগুলো ধারা আছে জামিন অযোগ্য, আপনাকে ঢুকিয়ে ফেলবো 6 মাস, 1 বছর, 2 বছর, আমি যতদিন চাই আমি আপনাকে আসলে অতদিন জেল খাটাবো। এটা একটা শাস্তি এবং বার্তা, আপনাকে আমি এইটা করে ফেলবো, এটার মাধ্যমে। উদ্দেশ্য এটা ছিল, বিচার ছিল না। অতি আলোচিত মুস্তাক কিশোর তাদের মামলা, সেই মামলাটাও এত কিছু ঘটলো, সেই মামলাটার খোঁজ আপনারা নিয়ে দেখেন শেখ হাসিনার সময় কি হয়েছে? কিছু হয়নি। অসংখ্য মামলা চার্জশিট হয়নি, খুব চাপাচাপি হলে কখনো কখনো চার্জশিট হয়েছে। তো তাহলে মামলা হতো কেন? মামলা হতো এটা করে আপনাকে জেলে নিয়ে যাওয়া যায়। আমি ধারণা করি এখনো ঠিক একই ধরনের একটা চর্চা হচ্ছে। যদি হত্যা মামলা হয় তাহলে আপনাকে জেলে নেওয়া যায়, জামিন ডিনাই করা যায় খুব ইজিলি এই কাজগুলো করা যায়, মামলাগুলো এইভাবে দেওয়া হচ্ছে। কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত, মাসুদ ভাইয়ের সাথে আমি 100% একমত, শুধু ওই লোকগুলোর বিচার করতে পারিনি তা না, এই যে বিভৎস রকম অপরাধ চারপাশে হলো, চারদিকে হলো, ইভেন জেনুইন হত্যাকারীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, ওর মধ্যে আরো 10 জন, 20 জন, 50 জনকে ঢুকিয়ে দিয়েছেন যারা হত্যা করেনি। এই পুরো বিচার ব্যবস্থাটাকে এক প্রশ্নবিদ্ধ করে ফেলা হলো। অথচ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর মধ্যে ছিল এটাও একটা। এটাকে কি আপনি পরিকল্পিত কোনো মুভ বলবেন? আমি পরিকল্পিত মুভ মনে করি, এইভাবে বলতে চাই না। মানে আমার কাছে প্রায় মনে হয় যে সরকার আসলে অত্যন্ত অদক্ষতার পরিচয় দিয়েছে। মানে সরকার এই জিনিসটা মিস করছে। সরকারের কাজ সমাজের ন্যায্যতা নিশ্চিত করা। একটা রিসেন্ট উদাহরণ দিই। সংস্কৃতি উপদেষ্টার সাথে বাহাসে জড়িয়েছিলেন 3 সাংবাদিক। এটা নিয়ে একাডেমিক ডিবেট চলতে পারে। কেউ কেউ বলতে পারে যে এই প্রশ্ন করা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে কিনা, উনি সাংবাদিক কিনা, একাডেমিক ডিবেট হোক। আমি এক পক্ষে, আপনি আরেক পক্ষে। আমি মনে করি রাইটার আছে, আরেকজন মনে করে না থাকুক। কিন্তু এরপর তাদের 3 জনের চাকরি গেল, কারণ একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, একটা মব তৈরি হয়েছে, আমরা এভাবে যদি বলি। যেহেতু তারা তাদেরকে ফায়ার করেছে, মবটা শেষ পর্যন্ত আর তৈরি হয় নাই। আচ্ছা, এখন সরকার তাদেরকে চাকরি থেকে ছাড়াতে বলেননি, প্রেস সচিব বলছে। আই অ্যাগ্রি উইথ দ্যাট, কারণ এই সরকার, আমি অন্তত সোফার যা দেখি। কিন্তু এই যে 3 জন সাংবাদিক বা একটা সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হলো, এখানে প্রচলিত মতের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন যদি বলেন এদের চাকরি যাওয়া যাবে না। আপনি যদি ভোট নেন, ওই 3 জন সাংবাদিক কিন্তু ভোটে হারবে। আমি মানুষের ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্র ভোট এবং সংখ্যা দেখবে না। আসলে রাষ্ট্র ন্যায্যতা, ন্যায় বিচার, ইনসাফ নিশ্চিত করবে। বহুত ভক্ত মনে করে আওয়ামী লীগকে ধরে পিটায় মেরে ফেলা উচিত, পেলেই পিটিয়ে মেরে ফেলা উচিত। আমি যখন প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি দেখেছি কি পরিমাণ লোকজন আমাকে গালিগালাজ করছে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় অন্তত অ্যাক্টিভিস্টের কাজ করার
ব্যাকগ্রাউন্ড আমার আছে। তো এখন সমাজের মানুষ চায় বলে শুড আই ডু দ্যাট? তাহলে যে প্রসঙ্গটা আপনি তুললেন তিনজন সাংবাদিকের ব্যাপারে, মানে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, জি, মুস্তফা সরোয়ার ফারুকী খুব স্মার্টলি কিন্তু এটা ম্যানেজ করেছে, খুব স্মার্টলি ম্যানেজ করেছে এবং এটা কিন্তু সরকারের এটা জন্য এইটুকু তো গেইন করেছিল সরকার, কিন্তু পরবর্তীকালে তো লুজ করেছে। এবং সরকারের সামনে মানে আমরা শেখ হাসিনার সময় কোনো মন্ত্রীর সাথে এভাবে বাহাস করা যাবে এটা তো চিন্তাও করা যায় না। কিন্তু যে কথাটা বলছিলাম, সমাজের মেজরিটিও যদি মনে করে ওর হয়রানি হওয়া উচিত, রাষ্ট্র আসলে দেখবে, সরকার আসলে দেখবে ওর প্রতি ন্যায় বিচার হচ্ছে কিনা, ইনসাফ হচ্ছে কিনা, ইনসাফ করা। এবং এই ইনসাফ আওয়ামী লীগের প্রতিও, এই ইনসাফ এবার শেখ হাসিনার প্রতিও। শেখ হাসিনার সুবিচার করে, তার ন্যায্য বিচার করে তার ফাঁসি হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অন্যায় মামলা হওয়া উচিত না, তার অন্য কারো তো দূরেই থাকুক। এটা করতে গিয়ে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো, আমরা শেখ হাসিনার সময় যে বিচারহীনতার সংস্কৃতি, হয়রানিমূলক মামলা, মাসুদ ভাই যেটা বললেন যে যেভাবে হতো, আমরা ঠিক একই জিনিস যখন দেখছি তখন দিনের শেষে যে পরিবর্তনটার এক্সপেক্ট আমরা করেছিলাম সেটা হতে পারে না। আমার কাছে মনে হয় সরকার খুব বেশি মবের সাইকোলজি বোঝার চেষ্টা করছে। এটা খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। মানে কেউ মনে করছেন যেহেতু যিনি আমার উপরে অন্যায় অবিচার করেছেন, যিনি আমার ন্যায় বিচার দেন নাই, আমিও তাকে পাল্টা প্রতিশোধ নেব তাকে ন্যায় বিচার না দিয়ে। এটা হয় না। প্রতিশোধটা হওয়া উচিত যিনি আমাকে ন্যায় বিচার দেন নাই তাকে আমি ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ দেব যদি নিতে হয়। অনেক ধন্যবাদ জাহিদ। মব কালচার যেটা জাহিদ বারবারই বললেন, এটার একটা চর্চা হচ্ছে, আপনার কি মনে হয়? হচ্ছে তো, এটা ভয়ঙ্করভাবে হচ্ছে, এবং এটা হচ্ছে বলেই কিন্তু নিয়ম নীতি অনুসারে অনেক কিছু হতে পারছে না। এই মব কালচারের কারণে কিন্তু আপনার লজিক্যাল কথাবার্তাগুলো মার খেয়ে যাচ্ছে। লজিক্যাল যে কথাটা জাহিদ বলেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছেন, যে 3 সাংবাদিকের চাকরি গেছে, যদি আপনি দায়িত্ব দেন যে ভাই তোমরা বলো, অনেক লোক বলবে হ্যাঁ ঠিক আছে যাওয়া উচিত ছিল, তারা বলবে। এবং তারা এদের মধ্যে কেউ কেউ ওই মবের ভয়ে বলবে। মবটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তারা একটা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কি একটা নাম, তারা বলছে মার্চ টু দীপ্ত টিভি, মার্চ টু এটিএন এটসেট্রা এটসেট্রা। তো আমরা ওখানে যাব 24 ঘন্টার মধ্যে চাকরি যদি ফায়ার না তো করে। তারা যেটা করলো, এখানে সরকার কি ভূমিকা রাখছে বলেন আপনি? আমি তো সরকার দিয়ে থাকি, আমি তো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সকে চিনি না। সরকার বলছে আমরা এর সাথে যুক্ত না। এটা তো কোনো যুক্তি হলো না। সরকার বলবে যে যে কোনো মানে এই ধরনের মার্চের ব্যাপারে, এই মার্চটা বেআইনি মার্চ। তুমি একজন লোককে বলতে পারো, আমি আপনাকে বলতে পারি যে আপনি বাসায় আপনি এই পাঞ্জাবি পরে আসছেন কেন, আপনি এই পাঞ্জাবি পড়তে পারবেন, আপনি বাসায় আনলে আমি করবো, অভিযান চালাবো, ভাঙচুর করবো, এটা আমি বলতে পারি। বললে আপনি কি করবেন? আপনার পুলিশকে ফোন দেবেন, ভাই এটা আমার পার্সোনালি এর হাত তুলছে। এখন আপনি এই যে বলেছেন এই পাঞ্জাবি আমি পড়বো না, মাসুদ কালাম আমার হুমকি দিচ্ছে, তাহলে কি হলো? এটা কি আইনের শাসন হলো? হলো না তো। তার প্রতিষ্ঠানে কে থাকবে কে থাকবে এটা সে বুঝবে। এবং এই ক্ষেত্রে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রকে সেই ভূমিকা পালন করতে পারছে? রাষ্ট্র বলছে না আমি তো কিছু বলি নাই, আমি তো তাদেরকে বাদ দিতে বলি নাই। তাহলে সে নিজের কাছে নিচ্ছে কেন? সে তো ওই যে আমি কলা খাইনার মতো হয়ে গেল যে আমি তাদের বাদ দিতে বলি নাই। রাষ্ট্রের দায়িত্ব ছিল যে কোনো এই ধরনের, রাষ্ট্র তো দেয় না, রাষ্ট্র না দিয়ে অভ্যস্ত, এবং রাষ্ট্র এটাকে এনজয় করে। জিয়াফতকে রাষ্ট্র এনজয় করে, প্রথম আলোর সামনে জিয়াফত হবে। আর রাষ্ট্র একবারও বলছে এটা করা যাবে না, বলছে প্রথম আলোতে কে কে লিখে, এই জন্য তার বিরুদ্ধে আন্দোলন হবে, এই ধরনের ঘোষণা কি আসে নাই? আসছে। তো এটাকে কে দিবে প্রোটেকশন? রাষ্ট্র দিবে। যখন 32 সময় ভাঙা হলো ঘোষণা দেয়া, রাষ্ট্রকে এটাকে ফেরানোর চেষ্টা করছে? করে নাই তো। রাষ্ট্র এগুলো এনজয় করছে। এখন আপনি যেটাই করেন না কেন, কোনোটা আপনার পক্ষে যাবে, কোনোটা আপনার বিপক্ষে যাবে, কিন্তু আপনার তো একটা নীতিমালা থাকতে হবে। আপনি বলেন একটা কথা, 5 তারিখে হাসিনা চলে গেল, 8 তারিখে ইউনূস সাহেবকে আইনে ক্ষমতায় বসাতে হলো। ওনাকে তো বসানো হয়েছে আপাতত শীতে, পেছনের কাহিনী কি ছিল অত গভীরে আমাদের যায় লাভ নাই, ওনাকে তো বসানো হয়েছে। তো 5 থেকে 8 এই 3 দিন দেশে তো কোনো সরকার ছিল না, তো দেশে একটা সরকার আনার দরকারটা পড়লো কেন? চলছিল তো, তো ওভাবে চললো না কেন? দরকারটা কেন পড়লো? দরকারটা পড়লো এই কারণে, এই 5 তারিখে ঘটনায় দেখেন বঙ্গভবন থেকে লোকজন হাঁস নিয়ে যাচ্ছে, ছবি তুলছে, আমি হাঁস লুণ্ঠন, কেউ বালিশ নিয়ে যাচ্ছে, ওইটা কিন্তু একটা আনন্দের দৃশ্য ছিল। কিন্তু যেই মাত্র একটা সরকার চলে আসলো, যদি পরের দিন আবার তারা এটা করতে যায়, তখন কিন্তু এটা আনন্দ থাকবে না, তখন এটা হবে আইনহীনতা। কারণ তখন থেকে সরকার চলে আসছে। সরকারের দায়িত্বটা কি? যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনা, এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব অপরাধীকে ধরে মবের হাতে ছেড়ে দেওয়া নয়,
এটাই তো সরকারের সঙ্গে সরকারহীনতার পার্থক্য। তো সেই কাজ থেকে আমাদের সরকার করতে পারছে। সরকার যদি বলতে পারতো যে ওই 3 প্রতিষ্ঠানকে আমরা বলছি আপনারা ওনাদেরকে, এটা তো বোঝাই গেছে ওই ঘটনার প্রেক্ষিতে সবাই চাকরি গেছে, আপনারা তাদেরকে চাকরি দেন, নতুনকে আনেন, অন্য কোনো কারণ থাকলে অন্য সময় আপনি বাদ দেন, কিন্তু এখন নয়। Yeah. সরকার এই কথা বলতে পারছে? বলে নাই। সরকার এনজয় করছে, বলছে না আমি কিছু বলি নাই। তো এটা তো অজুহাত, এটা যে অজুহাত এটা বুঝতে কারো কোনো কষ্ট হয় নাই। কাজে মবটাকেও সরকার মাঝে মাঝে এনজয় করে, মাঝে মাঝে থামানোর চেষ্টা করে। যেমন আপনার সিপিবি অফিস, এখন মবের ক্যারেক্টারটা কি, সিপিবি অফিসটা কিন্তু ঘোষণা করছিল যে আমাদের মব সম্রাট যে সিপিবিকে ভেঙে দেব। সিপিবি ভাঙে নাই কেন বললেন তো, কেন ভাঙে নাই? খুব সিম্পল একটা হিসাব। কিন্তু আসলে যারা এই মব করে এরা আসলে লুণ্ঠন করে, এদের কোনো আদর্শ নাই, কোনো এদের আদর্শ একটাই যে আমি কিন্তু কিছু লুটপাট করবো। এরা আসলে লুটপাটকারী। তো এরা চিন্তা করছে সিপিবি অফিসে যাবো না, আছে কি লুণ্ঠন করার, কতগুলি ভাঙা চেয়ার টেবিল ছাড়া। এই জন্য ওটা ব্যর্থ হয়েছে। ওটা যদি কিছু থাকতো, যদি প্রমাণ হইতো যে অনেক সোনার মেডেল টেডেল আছে, তাহলে দেখতে হয়ে যেত লুণ্ঠন। ওতে কিছু নাই, গণভবনের লুণ্ঠন করে আরাম আছে। রাইট। অনেক ধন্যবাদ।